আজ আমরা প্রাসের গতি সম্পর্কে পড়ব। মোশন অফ এ প্রজেক্টাইল। প্রজেক্টাইল বা প্রাস শুনতে মনে হয় যে ভীষণ একটা কিছু, অ্যাকচুয়ালি না। এটা খুব সোজা ইজি জিনিস। যে কোনো বস্তুকে ভূপৃষ্ঠ বা তার কাছাকাছি কোনো জায়গা থেকে যদি তুমি ছুঁড়ে দাও, যেদিকেই হোক, তাহলে সেই বস্তুটাকে আমরা প্রাস বলবো, প্রজেক্টাইল বলবো। আর তার যে গতিটা হবে, গতিটাকেই আমরা প্রাসের গতি বলবো। যে কোনো দিকে তুমি ভূপৃষ্ঠের কাছাকাছি বা ভূপৃষ্ঠ থেকে ছুঁড়ে দিলেই তাকে আমরা প্রাস বলবো, আর তার গতিটাকে প্রাসের গতি বলবো। যেমন এক্ষেত্রে দেখো, আমি একটা বস্তুকে ইউ প্রাথমিক বেগ দিয়ে আমি ও বিন্দু থেকে বস্তুটাকে ছুঁড়ে দিয়েছি, এরকম ইউ প্রাথমিক বেগ দিয়ে। দেখো এই দিক বরাবর ইউটা ও বিন্দু থেকে তাকে ছুঁড়ে দিয়েছি, স্পর্শক বরাবর বেগ হবে। তারপর আস্তে আস্তে ও এইরকম একটা পথ বরাবর এসে বি বিন্দুতে এসে হাজির হয়েছে। নিশ্চয়ই উপরের দিকে ছুঁড়ে দিলে সে এইরকম পথ বরাবরই হাজির হয়। দেখবে আমরা ফুটবলের কিক মারলে ফুটবলের গতি যেভাবে হয়, বা ক্রিকেট বলে যদি আমরা ব্যাট দিয়ে মারি 6 মারার জন্য, সেক্ষেত্রে গতিটা দেখবে এরকমই হয়। ঠিক আছে? তো এই ক্ষেত্রে দেখো বেশ কয়েকটা জিনিসপত্র আমাদের এসছে। যে বিন্দু থেকে ওকে ছোড়া হয় সেটাকে আমরা বলি প্রক্ষেপ বিন্দু, আর যে বেগ দিয়ে ওকে ছোড়া হয় তাকে প্রক্ষেপ বেগ বলি। যে কোণে, অনুভূমিকের সঙ্গে যে কোণে ওকে ছোড়া হয় তাকে আমরা প্রক্ষেপ কোণ বলি। আর ও অনুভূমিক দিকে সর্বোচ্চ যতটা দূর যায় সেটাকে আমরা বলবো প্রক্ষেপ সীমা। যেমন এক্ষেত্রে দেখো, ও বিন্দু থেকে ছোড়া হয়েছে মানে প্রক্ষেপ বিন্দু ও হবে। ইউ বেগে ছোড়া হয়েছে মানে স্টার্টিং পয়েন্টে ইউ বেগে ছোড়া হয়েছে, তাই ওর বেগ প্রক্ষেপ বেগ। আর আলফা কোণে ছোড়া হয়েছে, তাই ওর প্রক্ষেপ কোণ। দেখো অনুভূমিকের সঙ্গে, এটা অনুভূমিক, তাই অনুভূমিকের সঙ্গে আলফা কোণে ছোড়া হয়েছে, তাই প্রক্ষেপ কোণ কত? আলফা। আর ও দেখো অনুভূমিক দিকে যে রাস্তা অতিক্রম করেছে সেটা কি? ও থেকে বি পর্যন্ত, ও বি, তাই ওটা হলো প্রক্ষেপ সীমা। বোঝা গেল জিনিসপত্রগুলো? এবার আমাদের এর গতি সম্পর্কে যদি পর্যালোচনা করতে হয়, দেখো স্পষ্ট এই যে গতিটা হচ্ছে একটা সরলরৈখিক গতি নয়, এটা 2 ডাইমেনশনাল গতি। হ্যাঁ, এটা দ্বিমাত্রিক গতি। সেক্ষেত্রে দুটো দিকেই দেখো এইভাবে গতিটা হচ্ছে। গতিটা বেশ আজব টাইপের গতি। তো সেই গতিটাকে আমরা ভালোভাবে ব্যাখ্যা করতে গেলে আমাদের কি করতে হয়? ইউকে দুটো উপাংশে বিভাজন করে নিতে পারি আমরা। দেখো যে ইউ এর দুটো উপাংশ যেটা বিভাজন করে নিতে পারি, দেখো এইটা আলফা বলে, আলফাকে টাচ করে রয়েছে যে উপাংশটা, খেয়াল করে দেখো, আমরা লম্ব দিকে দুটো লম্ব উপাংশ বিভাজন করতে পারি। ইউ এর এই বরাবর যে উপাংশ হবে সেটা কি জানো? ইউ কজ আলফা। যেহেতু আলফা টাচ করে আছে তাহলে ওটা কজ হবে। আর ইউ এর আর একটা উপাংশ থাকবে, সেটা হচ্ছে ইউ সাইন আলফা। কত না, সেটা যেটাখানে আলফা টাচ করে নেই সেই জায়গায়। তো আলফা কোথায় টাচ করে নেই দেখি না, আলফা টাচ করে নেই হচ্ছে, দেখো এই উপাংশটার সঙ্গে আলফা টাচ করে নেই, তার মানে এই দিক বরাবর ইউ হবে, আর তার 90 ডিগ্রি বরাবর এই ইউ কস থিটা হবে, আর 90 ডিগ্রি বরাবর যে উপাংশটা হবে সেটা হচ্ছে ইউ সাইন আলফা। এদিক বরাবর ইউ কজ আলফা, আর এদিক বরাবর ইউ সাইন আলফা, উপাংশ বিভাজন করে নিলে। এখন দেখো ওর কিন্তু আমরা গতিকেও দুটো ভাগে ভাগ করতে পারি। এই জায়গার থেকে ও বিন্দু দিয়ে বি বিন্দুতে এসে এই গতিটাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। দেখো ও একটা অনুভূমিক রাস্তা বরাবরও গেছে, আবার উপরের দিকে ও কিন্তু যাতায়াত করেছে, উপরের দিকেও কিন্তু ওর গতি হয়েছে। প্রথম দিকে উঠেছিল এখান থেকে এই পর্যন্ত, আর পরের দিকে নেমেছে। তারা দুটো গতি ওর একসঙ্গে বলতে পারি। একটা হচ্ছে উল্লম্ব দিকে গতি, অর্থাৎ উপরের দিকে ওঠার সঙ্গে সঙ্গে সামনের দিকেও কিছু পথ অতিক্রম করা, অর্থাৎ সরল রৈখিক দিকে কিছুটা পথ যাওয়া। এবং সেই গতিটাকে ব্যাখ্যা করতে গিয়েই দেখো আমরা ইউকে কিন্তু দুটো ভাগে ভাগ করে দিয়েছি, যার একটা উপাংশ ইউ সাইন আলফা, সেটা সোজা উপরের দিকে লম্বভাবে উপরের দিকে, আর একটা অনুভূমিক দিকে ইউ কজ আলফা, যেটা এই বরাবর। তাই দেখো ইউ সাইন আলফা দিয়ে ওর উপরের দিকের গতিকে আমরা ব্যাখ্যা করতে পারি, যেহেতু এটা উপরের দিকে। আর ইউ কজ আলফা দিয়ে ওর নিচের গতিটাকে, ওর অনুভূমিক দিকের গতিটাকে ব্যাখ্যা করতে পারি।
তাহলে মনে রাখবে ইউ সাইন আলফা শুধুমাত্র ওর উল্লম্ব গতির জন্য দায়ী, আর ইউ কজ আলফা ওর অনুভূমিক গতির জন্য দায়ী। অনুভূমিক দিকে যে সরণ হচ্ছে তার জন্য ইউ কজ আলফা দায়ী। এবার আমরা উল্লম্ব দিকের ক্ষেত্রে কাজকর্মগুলো করি। দেখো উল্লম্ব দিকের অ্যাকচুয়ালি গতিটাকে যদি আমরা ব্যাখ্যা করি, সেটা দেখো অ্যাকচুয়ালি উল্লম্ব দিকে ও যেভাবে যাচ্ছে, প্রকৃতপক্ষে ও এই রাস্তা বরাবর যাচ্ছে। এই জায়গায় এই সর্বোচ্চ উচ্চতায় উঠলো, আমরা মনে করলাম সেই উচ্চতাটা এইচ, ঠিক আছে। এখান থেকে এই পর্যন্ত এই বিন্দুটাকে নাম যদি আমরা সি দেই, তাহলে আমাদের বলতে চাইছি কি এসি ইজ ইকুয়াল টু সর্বোচ্চ উচ্চতা এইচ। সর্বোচ্চ উচ্চতা কতটা উঠেছে সেটা আমাদের বার করতে হবে একটু পরেই। ওকে, এবার আমরা যেটা দেখতে পাই যে সর্বোচ্চ উচ্চতাটা আমরা কীভাবে বার করতে পারি। তুমি খেয়াল করে দেখো এই বিন্দুতে ওর বেগ কত। এই বিন্দুতে উচ্চতার সাপেক্ষে, শুধু উচ্চতার সাপেক্ষে যদি দেখি, এই বিন্দু মানে এই বিন্দু একই বিন্দু, কারণ উচ্চতা 0। তাহলে এই বিন্দুতে ওর উচ্চতার সাপেক্ষে বেগ কত ছিল? ইউ সাইন আলফা। মানে আমরা বলতে পারি এই বিন্দুতে ওর উচ্চতার সাপেক্ষে বেগ কত? ইউ সাইন আলফা। এখন বিষয় দেখো, ওর এইরকম অবস্থানে যদি ও উঠে যায়, সাপোজ এই বিন্দুতে উচ্চতার সাপেক্ষে সেই হাইটটা কতটা? এইটা, তাই না? উচ্চতার সাপেক্ষে শুধু উচ্চতা কতটা উঠবে? এতটা। এখান থেকে এই বিন্দুতে গেল মানে উচ্চতা এতটা উঠে গেল, মানে অ্যাকচুয়ালি এই বিন্দু থেকে এই বিন্দুতে গেল উচ্চতা। মানে আমরা এই জায়গায় যদি বলি সেই বিন্দুটা কোথায় হবে, সেই বিন্দুটা তুমি যদি খেয়াল করো সেটা কিন্তু এই জায়গায়। অর্থাৎ এই সাধারণ রাস্তায় ও যখন এখান থেকে এই জায়গায় যাচ্ছে, আমরা বলতে পারি উচ্চতায় উঠেছে এখান থেকে এই জায়গায়, 0 উচ্চতা থেকে এতটা উচ্চতায় উঠেছে। মানে এই রাস্তা বরাবর বলতে পারি এখান থেকে এখানে উঠেছে। ঠিক একই রকমভাবে ও এখানে গেল, তখন আমরা কি বলতে পারবো? সাধারণ রাস্তা বরাবর ও এই রাস্তায় অতিক্রম করেছে, কিন্তু উচ্চতার সাপেক্ষে কতটা উঠেছে না এতটা পথ। এতটা পথ মানে কতটা আমাদের এই রাস্তায়? এতটা। তার মানে এই জায়গায় গেল মানে আমরা বলতে পারছি এই জায়গার থেকে এই জায়গায় গেল, আবার এই জায়গার থেকে এখানে গেল মানে বলতে পারি এখান থেকে এই জায়গায় গেল উচ্চতার সাপেক্ষে, শুধু উচ্চতার সাপেক্ষে। এই জায়গায় যদি যাই তাহলে আমরা বলতে পারি এই জায়গায় গেল উচ্চতার সাপেক্ষে, এখান থেকে আবার এই জায়গায় যাওয়া মানে উচ্চতার সাপেক্ষে বলতে পারি যে সে এখানে গেল। অর্থাৎ আমরা এই সাধারণ রাস্তায় এখান থেকে এই যাওয়া মানে আমরা উচ্চতার সাপেক্ষে বলতে পারি এখান থেকে এই জায়গায় যাওয়া। ওকে, আর এই বিন্দুতে যখনই উঠে গেছে, দেখো এটা সর্বোচ্চ বিন্দুতে, আর সর্বোচ্চ বিন্দুতে উচ্চতার সাপেক্ষে বেগ কত না ভি ইজ ইকুয়াল টু 0 হওয়া উচিত। সর্বোচ্চ বিন্দুতে উচ্চতার সাপেক্ষে বেগ কিন্তু 0 হবে। ওকে, এবার ও আবারও নামবে, ধরো এই জায়গায় নেমে গেল, এই জায়গায় নেমে গেল মানে আমরা উচ্চতার সাপেক্ষে এই জায়গা বলতে পারি, আবার এই জায়গায় নেমে গেল মানে উচ্চতার সাপেক্ষে এই জায়গা বলতে পারি, এই জায়গায় নেমে গেল মানে উচ্চতার সাপেক্ষে এই জায়গায় বলতে পারি, এই জায়গায় নেমে গেল মানে উচ্চতার সাপেক্ষে এই জায়গায় বলতে পারি। তার মানে যে রাস্তাটা আমাদের এই রাস্তা বরাবর আসছে, এখান থেকে এই গিয়ে এখানে আসলো, সেটাই আমরা উচ্চতার দৃষ্টিভঙ্গিতে যদি বলি তাহলে বলতে পারবো কি না আস্তে আস্তে এই উঠছে 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 এই সর্বোচ্চ পয়েন্ট পিকে উঠলো, তারপরে আবার নামছে, নামতে 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 মানে এই দিকে রাস্তা যাওয়া মানে নামতে 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 আবার বি বিন্দু অর্থাৎ উচ্চতার সাপেক্ষে 0 উচ্চতায় অর্থাৎ সি বিন্দুতে চলে আসলো। তার মানে যে রাস্তাটা আমরা সাধারণত এইরকমভাবে প্রকাশ করছি ওর প্রকৃত গতি উচ্চতার সাপেক্ষে, সেটাকেই আমরা প্রকাশ করতে পারি এই ওঠা আবার এই নামা। ক্লিয়ার? এবার আমাদের সর্বোচ্চ উচ্চতা বার করতে গেলে আমাদের শুধুমাত্র দেখো অন্তিম বেগ আছে, প্রাথমিক বেগ আছে, শুধু একটা পথ যদি ধরি আমরা এসি পথটা বা সিএ পথটা, এই পথটা যদি ধরি তাহলে ইউ সাইন আলফা ওর প্রাথমিক বেগ, সেখান থেকে অভিকর্ষ যে ত্বরণের বিরুদ্ধে কিন্তু উঠছে, শুধু ওঠাটা যদি আমি ধরি কতটা উঠেছে না এইচ উচ্চতা উঠেছে। ওকে, আর অন্তিম বেগ হচ্ছে ভি। তাহলে অন্তিম বেগ, প্রাথমিক বেগ, ত্বরণ আর অতিক্রান্ত দূরত্ব যেটা, সেইটা যদি আমাদের থাকে তাহলে আমরা কিন্তু এই ফর্মুলায় জিনিসটা বার করতে পারি। সেটা কি? সেটা হচ্ছে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2gh, তাই না? সর্বোচ্চ উচ্চতার ক্ষেত্রে আমরা এই ফর্মুলা করতে পারি ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2gh, কারণ জি অভিকর্ষ যে ত্বরণের বিরুদ্ধে উঠছে, এইচ উচ্চতায় উঠেছে, কারণ এই উচ্চতাটাকে আমি এইচ ধরে নিয়েছি। আর প্রাথমিক বেগ ইউ সাইন আলফা, এবার সবাই যদি মান বসিয়ে দেয়, অন্তিম বেগ কত ছিল যেন 0, প্রাথমিক বেগ কত ইউ নয় ইউ
সাইন আলফা উচ্চতার সাপেক্ষে, তার মানে ইউ স্কোয়ার হলে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা হবে, ইউ এর জায়গায় ইউ সাইন আলফা মাইনাস 2g বড় এইচ। এটা আমাদের সাধারণ ফর্মুলা অনুযায়ী ছোটো এইচ হওয়া উচিত, ঠিক আছে, বড় এইচ হবে এইচের জায়গায়। ফলে এখান থেকে স্পষ্ট তুমি ক্যালকুলেশন করে দেখে নাও, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ইজ ইকাল টু 2gh, 2g দিয়ে ভাগ করে দাও, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব h ইজ ইকাল টু ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2g, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2g। এই হচ্ছে আমাদের সর্বোচ্চ উচ্চতা। এটা হচ্ছে আমাদের সর্বোচ্চ উচ্চতার রাশিমালা, ঠিক আছে, সর্বোচ্চ উচ্চতার রাশিমালা। আবারও দেখো জিনিসটা খেয়াল করবে, শুধুমাত্র উচ্চতার সাপেক্ষে ধরেছি, আর উচ্চতার জন্য দায়ীকে এই বেগটা, এবং প্রথম বিন্দুতেই এই বেগটা ছিল, অর্থাৎ উল্লম্ব দিকে ওর বেগ কোনটা না, উল্লম্ব দিকের বেগ হচ্ছে ইউ সাইন আলফা। তাই উল্লম্ব দিকের সাপেক্ষে এই রাস্তা বরাবর যাওয়া মানে আমি দেখেছিলাম যে এখান থেকে এই জায়গায় ওঠা মানে আমি উল্লম্ব দিকের সাপেক্ষে এই জায়গা থেকে এই জায়গায় যাওয়া, যার প্রথম অবস্থায় বেগ ছিল ইউ সাইন আলফা, আর সর্বোচ্চ বিন্দুতে বেগ হচ্ছে ভি। জি অভিকর্ষজ ত্বরণের বিরুদ্ধে উঠলেই আমরা তো ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2gh থেকেই আমরা মানটা বসিয়ে দিলে আমরা উচ্চতা এইচের মান পেয়ে যাচ্ছে, সর্বোচ্চ উচ্চতা। এবার এই উচ্চতায় ওঠার জন্য টাইমটাও আমরা পেতে পারি, এখান থেকে এই উচ্চতায় ওঠার জন্য টাইম, সেই সময়টা আমরা কিভাবে পেতে পারি বলো তো, আমরা সিম্পলি ভি ইজ ইকুয়াল টু ইউ মাইনাস এটি থেকে পেতে পারি, ভি ইজ ইকুয়াল টু ইউ মাইনাস জিটি অ্যাকচুয়ালি এক্ষেত্রে। তাহলে এখান থেকে এই জায়গায় ওঠার ক্ষেত্রে যে সময় লাগবে শুধুমাত্র ওঠার ক্ষেত্রে, কিন্তু এবার ভি এর মান কত, 0, উঠলে অন্তিম বেগ 0, প্রাথমিক বেগ ইউ সাইন আলফা মাইনাস জি টি, ফলে এখানে টি এর মান তুমি পেতে পারো ইউ সাইন আলফা ওই সাইডে নিয়ে এই জিটি এই সাইডে নিয়ে গেলাম, জি দিয়ে ভাগ করা। শুধুমাত্র উত্থান কাল, এটাকে বলবো আমরা কি উত্থান কাল, উঠতে কতটা সময় লাগলো, শুধু উঠতে কতটা সময় লাগলো। এবারে আমরা প্রমাণও করতে পারি নামতে ঠিক একই সময় লাগবে, নামতে ঠিক একই সময় লাগবে। এখান থেকে এই পর্যন্ত দেখো ওর নামার ক্ষেত্রে কি প্রাথমিক বেগ 0, অন্তিম বেগ ইউ সাইন আলফা, আর জি ত্বরণ সহ পড়ছে, তার মানে সেই ক্ষেত্রে দেখো এই সূত্রটা প্লাস হয়ে যাবে, আর ভি এর মানটা হচ্ছে ইউ সাইন আলফা, আর এটা 0, তার মানে ইউ সাইন আলফা ইজ ইকুয়াল টু জিটি, মানে টি এর মানটা সেম, অর্থাৎ উঠতে যতটা সময় লাগছে নামতেও ঠিক ততটা সময় লাগছে। ফলে মোট উত্থানকাল আমরা বার করতে পারি এখান থেকে, চলনকাল, উত্থানকাল বলার থেকেও আমরা বলতে পারি চলনকাল। তাহলে মোট চলনকালটাও আমরা বার করতে পারি। মোট চলনকাল বার করার ক্ষেত্রে আমরা একটু এটা উত্থানকাল গেল, আর মোট চলনকাল মানে এর ডবল হবে, আমরা সূত্র দিয়েও বার করতে পারি নিঃসন্দেহে। দেখো সেটা কিভাবে আমরা বার করব, সেই ক্ষেত্রে আমরা দেখো মোট চলনকাল উচ্চতার সাপেক্ষে যদি বলি, এখান থেকে এই জায়গায় আসলো মোট চলনকাল, তার মানে উচ্চতার সাপেক্ষে কতটা পথ অতিক্রম করেছে, 0 পথ। দেখো উঠেছিল আমার নেমে গেছে, তাহলে মোট সময়টা যদি ধরি তাহলে ওর স্মরণ কত, 0, এই উঠেছিল আবার নেমে চলে এসছে মানে 0 হবে, তাই না? তো যে বিন্দু থেকে যাত্রা শুরু করেছিল আবার সেই বিন্দুতে এসে চলে এসছে, বলতে পারো আমরা ওই উচ্চতার সাপেক্ষে। তাহলে মোট উত্থানকাল আমাদের বার করতে গেলে মোট যে এইচ আছে, এইচ ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার থেকে আমরা ওইটা পেতে পারি মাইনাস হাফ জিটি স্কোয়ার ওপর থেকে যেহেতু করেছি আমরা, তাহলে এই ফর্মুলা থেকে ওটা বার করতে পারি। এবং সেই বার করার ক্ষেত্রে আমরা দেখব যে সেক্ষেত্রে ফর্মুলা কি, এইচের মান 0, তাহলে মোট উত্থানকাল যদি বড়টি হয়ে থাকে এটা 0, ইউ মানে কতটা, ইউ সাইন আলফা এক্ষেত্রে, তাহলে ইউ সাইন আলফা টি মানে বড়টি মাইনাস হাফ জি বড়টি স্কোয়ার, বড়টি নিলাম আমরা মোট টাইমটা, টোটাল টাইমটা। এবং স্পষ্ট এখান থেকে দেখো একটা টি কেটে যাচ্ছে, এবং এইটা মাইনাসটা এই সাইডে নিয়ে আসি আমি, নিয়ে আসলেই যেটা দেখবো দেখো এটা জিটি, একটা টি কেটে দিচ্ছে, হাফ জিটি ইজ ইকুয়াল টু ইউ সাইন আলফা হবে। এবং সেক্ষেত্রে হামেশাই দেখো টি ইজ ইকুয়াল টু 2u সাইন আলফা বাই জি, টি ইজ ইকুয়াল টু 2u সাইন আলফা বাই জি, টি ইজ ইকুয়াল টু
টু ইউ সাইন আলফা বাই জি মোট উত্থানকাল। আর এখান থেকেও দেখো 2t করে দিলেই হবে, এইটা ইজ ইকুয়াল টু 2t। উঠতে আর নামতে যতটা সময় লাগবে তুমি খেয়াল করে দেখো, এটার মানে কিন্তু 2t। এই আমি বললাম না এর ডবল সময় লাগবে, সেটাই বেরিয়েছে আমাদের মোট চলনকাল, অর্থাৎ এখান থেকে এই জায়গায় যাওয়ার মোট সময়। দেখো আমাদের ক্ষেত্রে বিশেষ করে উঠানের ক্ষেত্রে এই দুটো জিনিস তো মাঝে মাঝেই পরীক্ষায় পড়ে, এই মোট উচ্চতা, সর্বোচ্চ উচ্চতা, আর মোট চলনকাল বা শুধু উত্থানকাল, এই জিনিসগুলো তো আমাদের মাঝে মাঝেই পরীক্ষায় পড়ে। এছাড়া এর থেকে বিভিন্ন রকম প্রবলেম দেয়, অঙ্ক দেয়। ওকে, এবার আসি আমাদের মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্টে, সেটা হচ্ছে আমি বলছিলাম ওবি হচ্ছে প্রক্ষেপ সীমা। প্রক্ষেপ সীমা অনেক সময় আর দিয়ে প্রকাশ করা যায়, এবার আমরা প্রক্ষেপ সীমাটা বার করার চেষ্টা করব। ঠিক আছে, কোনটা? প্রক্ষেপ সীমা। তো প্রক্ষেপ সীমা বার করতে গেলে দেখো এখান থেকে এই জায়গায় যাওয়ার কতটা সময় লাগবে সেটা কিন্তু আমরা বার করে ফেলেছি। এই উপর দিয়ে যাওয়া মানে অনুভূমিক সাপেক্ষে এখান থেকে এই পথ যাওয়া, তাই না? অনুভূমিক দিকেও কতটা গিয়েছে, এই জায়গা থেকে এই জায়গায় যাওয়া মানে অনুভূমিক দিকে ওরা ওবি পথ যাওয়া। তা সেই ওবি পথ যেতে ওর সময় কতটা লাগছে? এতটা সময়। দেখো ওবি পথেও যখন যাচ্ছে, আমরা ওপরে ওঠার সময় ক্ষেত্রে কিন্তু জি এর বিরুদ্ধে বা ওঠানো নামার ক্ষেত্রে জি এর পক্ষে জিকে নিয়েই ও নামছে, অর্থাৎ সবসময় অভিকর্ষী ত্বরণ কাজ করছিল, মানে ওর বেগের পরিবর্তন হচ্ছে। কিন্তু অনুভূমিক দিকে দেখো ওর কোনো বেগের পরিবর্তন নেই, একটা বেগ দেওয়া হয়ে গেছে, কোনো বেগের পরিবর্তন নেই, যা বেগ আছে সেই বেগই, তাই না? অনুভূমিক দিকে তো কোনো ত্বরণ বা মন্দন নেই, তাহলে অনুভূমিক দিকের ক্ষেত্রে অনুভূমিক দিকে ত্বরণ বা মন্দন কত? ত্বরণ ইজ ইকুয়াল টু 0, কোনো ত্বরণ নেই। আর ত্বরণ 0 মানে কি? ত্বরণ 0 মানে অনুভূমিক দিকে তাহলে সমবেগে চলছে। যেহেতু কোনো ত্বরণ নেই তাহলে সে সমবেগে চলছে। আর সমবেগ কোন সেই সমবেগে? এই প্রথম অবস্থায় যে বেগ ছিল সেই বেগই, বেগের যেহেতু কোনো পরিবর্তন হচ্ছে না মানে ওই বেগেই ও চলছে। তার মানে সেই সমবেগের মানটা কত? না সেটা হচ্ছে ইউ কজ আলফা। তাহলে ইউ কজ আলফার সময়, ইউ কজ আলফা এইরকম একটা বেগ নিয়ে কত সময় চলেছে? বড়টি সময়। তার মানে ও যে দূরত্ব যাবে সেটা সমবেগের ক্ষেত্রে ভিটি, তাই তো? তার মানে প্রক্ষেপ সীমা তুমি এক্ষেত্রে আমাদের ওবি অনেক সময় আর দিয়ে লেখা হয়, সেটা কত হবে? না সেইটা ইজ ইকুয়াল টু কিন্তু অ্যাকচুয়ালি যেটা হবে সেটা হচ্ছে বেগ, সমবেগ ওই বরাবর ইন্টু সময়। সমবেগের মান কত? না সমবেগটা বলছি ইউ কজ আলফা ইন্টু সময় মানে কি? বড়টি। তার মানে মান বসিয়ে দাও, ইউ কজ আলফা ইন্টু বড়টি এর মান দেখো এই 2 ছোটোটি মানে মোট উত্থানকাল 2 ইউ সাইন আলফা বাই জি, 2 ইউ সাইন আলফা বাই জি। এই হচ্ছে আমাদের প্রক্ষেপ সীমা। এবার প্রক্ষেপ সীমা অনেক সময় আর দিয়েও লেখা হয়, তাহলে সেই আর ইজ ইকুয়াল টু তুমি এখানে খেয়াল করে দেখো, এই 2 সাইন আলফা কজ আলফা মানে আমরা সাইন 2 আলফা লিখতে পারি, 2 সাইন আলফা কজ আলফা মানে, তার মানে এক্ষেত্রে ইউ আর ইউ গুণ আছে মানে ইউ স্কোয়ার বাই জি থাকবে। আর বাদ বাকি দেখো 2 সাইন আলফা কজ আলফা মানে আমরা লিখতে পারি সাইন 2 আলফা। এই হচ্ছে আমাদের প্রক্ষেপ সীমার মান। প্রচণ্ড ইম্পর্টেন্ট জিনিস প্রক্ষেপ সীমার মান বার করা। প্রক্ষেপ সীমার মান বার করাটা দেখো প্রচণ্ড ইম্পর্টেন্ট জিনিস, কিন্তু খুব ইজি। যেহেতু অনুভূমিক দিকে কোনো ত্বরণ নেই মানে সমবেগে চলছে, আর সমবেগে চলার ক্ষেত্রে আমরা জানি যে অতিক্রান্ত দূরত্ব এস ইজ ইকাল টু কিন্তু ভিটি, বা সরণ এস ইজ ইকাল টু ভিটি। আর এখান থেকে সরণটাই আমাদের প্রক্ষেপ সীমা ওবি, তাহলে ওবি ইজ ইকাল টু বেগ ইন্টু সময় ভিটি। বেগের মানটা আমি এক্ষুনি বললাম, ত্বরণ নেই মানে যে বেগে ও স্টার্ট করেছিল অনুভূমিক দিকে, আমি শুরুতেও বলেছিলাম যে অনুভূমিক বেগ বা অনুভূমিক দিকের যে সরণ হচ্ছে তার জন্য একমাত্র দায়ী অনুভূমিক দিকের ওই বেগের উপাংশ ইউ কজ আলফা। উল্লম্ব দিকে যেমন সব ছিল ইউ সাইন আলফা দিয়ে। ঠিক আছে, এবার এটা হলো প্রক্ষেপ সীমার মান। স্পষ্ট এই জায়গার ক্ষেত্রে তুমি খেয়াল করতে পারো 2 আলফা যেহেতু এসে, তাই প্রক্ষেপ সীমা যদি আলফা কোণে তুমি ছুড়ে দাও তাহলে যা প্রক্ষেপ সীমা হবে, আবার আলফাকে তুমি যদি এইরকম একটা কোণে রিপ্লেস করে দাও যে 90 ডিগ্রি মাইনাস আলফা মানে পাই বাই 2 মাইনাস আলফা,
এইরকম একটা কোণে যদি তুমি রিপ্লেস করে দাও আলফাকে, আলফার জায়গায় যদি এরকম কোণ হয়, মানে আলফা কোণ না হয়ে যদি এরকম হতো যে π/2 মাইনাস আলফা, সেক্ষেত্রেও আর এর একটা মান আমরা পেয়ে যেতাম। দেখো সেক্ষেত্রে আর যেটা হলো u²/g সাইন 2 তো আছে আলফার জায়গায় π/2 মাইনাস আলফা, ফলে এই মানটা আলফার জায়গায় π/2 মাইনাস আলফা, ফলে এই মানটা বসিয়ে দিয়ে যেটা দেখবে দেখো u²/g সাইন 2 × π/2 মানে π-2 আলফা, আর সাইন π-2 আলফা মানে কত u²/g সাইন π-2 আলফা মানে সাইন আলফা হবে, কারণ সাইন 180 মাইনাস থিটা, এই সাইন 2 আলফা হবে, সরি কী হবে সাইন 180 মাইনাস থিটা মানে সাইন থিটা। ওকে, তার মানে সেক্ষেত্রে কিন্তু কি হবে না u²/g সাইন 2 আলফা, অর্থাৎ এই কোণটা হলেও যে প্রক্ষেপ সীমা হচ্ছে এই শুধু আলফা কোণে ছুড়লেও সেই প্রক্ষেপ সীমা হবে। আমাদের কিন্তু একটা প্রবলেম দেয় যে দেখাও যে প্রক্ষেপ সীমার যে মানটা আছে সেটা আলফা কোণে ছুড়লে যা হবে 90 ডিগ্রি মাইনাস আলফা কোণে ছুড়লে তাই হবে, অর্থাৎ বুঝতে পারছো তো 90 ডিগ্রি আলফা কোণে ছুড়লে যা হবে 90 ডিগ্রি মাইনাস আলফা কোণে ছুড়লেও ওই সরলরৈখিক দিকে ও একই পথ অতিক্রম করবে। অর্থাৎ তোমার যারা মনে হলো যে তুমি 20 ডিগ্রি কোণে ছুড়লে যে পথ অতিক্রম করবে ওই এই অনুভূমিক দিকে, উল্লম্ব দিকের আলাদা বিষয়। আবার যদি তুমি ওই 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি মানে 70 ডিগ্রি কোণেও যদি ছোড়ো তাহলে সেই অনুভূমিক দিকে একই পথ অতিক্রম করবে। ঠিক আছে, এটা আমাদের মাঝে মাঝে প্রমাণও পড়ে বিভিন্ন জায়গায়। এবার আর একটা জিনিস এই সম্পর্কিত আছে, তাহলে বোঝা গেল যে আলফা কোণে ছুড়লে যা হবে আর 90 ডিগ্রি মাইনাস আলফা এই কোণে ছুড়লেও কিন্তু প্রক্ষেপ সীমা, এই দুটো কোণেই প্রক্ষেপ সীমা একই হবে। ঠিক আছে, এই দুটো কোণের মানের জন্যই প্রক্ষেপ সীমার মান একই হবে। ওকে, এবার আমাদের যেটা আসে সেটা হচ্ছে আমাদের যে প্রক্ষেপ সীমা আসছে সেই প্রক্ষেপ সীমার সর্বোচ্চ মান হতে পারে কী করে। অনেক সময় দরকার হয় বিভিন্ন জায়গায় যে প্রক্ষেপ সীমা যখন সর্বোচ্চ হলে, বিশেষ করে 6 মারার ক্ষেত্রে খুব প্রয়োজন প্রক্ষেপ সীমা সর্বোচ্চ হওয়া, তাই না? গ্যালারি ওই তোমার বাউন্ডারি টপকানোর দরকার, নইলে তো ক্যাচ ধরে নেবে বিষয়টা। তা 6 মারার ক্ষেত্রে আমাদের খুবই প্রয়োজন প্রক্ষেপ সীমা সর্বোচ্চ হওয়ার শর্ত দেখানো। তো সেই প্রক্ষেপ সীমা সর্বোচ্চ হওয়ার শর্ত দেখো আমরা এখানে কি করতে পারি যে আর এর মান ম্যাক্সিমাম হবে কখন না একটা নির্দিষ্ট ইউ এর মানের জন্য, ইউ যদি কনস্ট্যান্ট হয় আর জি তো কনস্ট্যান্ট, এইরকম একটা বিষয়, অর্থাৎ একটা নির্দিষ্ট বেগে মারা বা ছোড়ার ক্ষেত্রে আর এর মান কখন ম্যাক্সিমাম হবে, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আর এর মান ম্যাক্সিমাম হবে। এই জায়গায় তুমি খেয়াল করে দেখো আর এর মান ম্যাক্সিমাম হবে যদি এটা কনস্ট্যান্ট হয়, তাহলে এই পার্টটা যখন ম্যাক্সিমাম হবে তখন ম্যাক্সিমাম হবে, অর্থাৎ সাইন 2 আলফা যখন ম্যাক্সিমাম হবে তখনই আর এর মান ম্যাক্সিমাম হবে। ওকে, তাহলে আর ম্যাক্স কখন হবে যখন সাইন 2 আলফা ম্যাক্সিমাম হবে। আর এর মান সর্বোচ্চ কখন হবে যখন এই ফর্মুলা থেকে আমরা দেখতে পাচ্ছি সাইন 2 আলফার মান যখন ম্যাক্সিমাম হবে, যখন সর্বোচ্চ হবে তখনই একমাত্র। আর সাইন থিটার সর্বোচ্চ মান কত 1, তার মানে সাইন 2 আলফার মানটা কত হবে, এক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি যে সাইন 2 আলফা ইজ ইকুয়াল টু 1 মানে সাইন 90, তাই না? সাইন 90, তার মানে এখান থেকে আমরা বলতে পারি যে 2 আলফা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, তার মানে কি আলফা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি। কোন শর্ত না প্রক্ষেপ সীমা সর্বোচ্চ হওয়ার, আর ম্যাক্স সর্বোচ্চ হওয়ার শর্ত। তাহলে শর্তটা কি হলো যে আর ম্যাক্স সর্বোচ্চ তখনই হবে, আর ম্যাক্স সর্বোচ্চ হওয়ার শর্ত তখনই হবে যখন আলফা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি কোণ হবে, অর্থাৎ ওকে যে কোণে ছোড়া হবে সেটা 45 ডিগ্রি কোণে। অনুভূমিকের সঙ্গে 45 ডিগ্রি কোণে যদি ছোড়া হয় তাহলে ও দেখা যাবে যে অনুভূমিক দিকে ও সর্বোচ্চ দূরত্ব অতিক্রম করবে
ওকে, তার মানে এইটাই দেখবে অনেক সময় যে প্রচুর ভীষণ উঁচুয়ে ইউসুফ পাঠান মারছে, কিন্তু দেখা গেল সেই ক্রিজের আশপাশ থেকে ক্যাচ ধরে নিচ্ছে, ঠিক আছে। কিন্তু দেখবে মাঝে মাঝে কিছু কিছু প্লেয়ার আছে, যুবরাজ সিং বা এরকম ধরনের অনেক প্লেয়ার আছে, আমাদের বিরাট কোহলি, দেখবে মনে হবে যেন ক্যাচ হয়ে যাচ্ছে, খুব ছোট ছয়, বেশি উঁচুয়ে ওঠেনি, কিন্তু দেখবে সেই ছয়টা গিয়ে বাউন্ডারি পার হয়ে গেছে। তার কারণ হচ্ছে এটাই যে কোন কোণে অ্যাপ্রোপ্রিয়েট কোণে তুমি যদি মারতে পারো, তাহলে ও সর্বোচ্চ দূরত্ব অতিক্রম করতে পারে, এবং তার ফলে দেখা যাবে যে তোমার মনে হতে পারে যে এটা খুব একটা বেশি দূর যাবে না, কিন্তু যাবে সে তার সর্বোচ্চ পথটাই, এবং সেটা কত, সেটা আলফা এত কোণে ছুড়লেই সেই সর্বোচ্চ পথ যাবে, এবং সেই সর্বোচ্চ মানটাও আমরা এখানে মার্ক করতে পারি যে আর ম্যাক্স = কত হবে, u² জি ইন্টু সাইন 2 আলফার মান কত, সেই ম্যাক্সিমাম মানটা 1, অথবা 45 ডিগ্রি মান বসিয়ে দাও, সাইন 90 হয়ে যাবে, মানে 1। তার মানে আর ম্যাক্সের মান কত হবে, u²/g। ঠিক আছে, তাহলে প্রক্ষেপ সীমা আমরা সত্য নির্ণয় করলাম, এবং প্রক্ষেপ সীমার যে সর্বোচ্চ হবে সেই সর্বোচ্চ মানটাও আমরা নির্ণয় করলাম যে আর ম্যাক্স u²/g। এই হচ্ছে প্রক্ষেপ সীমার সর্বোচ্চ মান, প্রক্ষেপ সীমার সর্বোচ্চ, ঠিক আছে, প্রক্ষেপ সীমার সর্বোচ্চ মান এটা। এবং সেই সত্য কি না, এই সর্বোচ্চ হওয়ার সত্যটা আমরা বললাম যে আলফা = 45 ডিগ্রি কোণে, অর্থাৎ ওর ভূমির সঙ্গে 45 ডিগ্রি কোণে ওকে ছুটতে হবে। প্রচণ্ড ইম্পর্টেন্ট এই প্রক্ষেপ সীমার সর্বোচ্চ মান নির্ণয় করা এবং এর যে সত্যটা আছে সেই সত্য নির্ণয় করা, এটা কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট। সর্বোচ্চ মানের মেনলি কোশ্চেনটা এরকমই পড়ে যে একটা প্রাসের গতির ক্ষেত্রে প্রক্ষেপ সীমার সর্বোচ্চ মান নির্ণয় করো, প্রাসের গতির ক্ষেত্রে প্রক্ষেপ সীমার এইভাবে দেয়, প্রক্ষেপ সীমা সর্বোচ্চ হওয়ার সত্য নির্ণয় করো এবং ওই সর্বোচ্চ মানও নির্ণয় করো, প্রক্ষেপ সীমার সর্বোচ্চ মানটাও নির্ণয় করো। তাহলে আমরা আগে প্রক্ষেপ সীমা বার করে নেবো। দেখো এক্ষেত্রে কিন্তু করতে গেলে কিন্তু প্রক্ষেপ সীমা বার করতে গিয়ে এই যে টোটাল সময়টা, এটা কিন্তু আমাদের কাজে লাগিয়েছে, এই মানটা কিন্তু আমরা এখানে বসিয়েছিলাম, এই দেখো এখানে টি এর মান বসিয়েছিলাম। তার মানে এইটা যদি প্রক্ষেপ সীমা সম্পর্কিত জিনিসপত্র দেয়, তাহলে কিন্তু তোমাকে আগে বড়টি বার করে নিতে হবে, অর্থাৎ টোটাল টাইমটা বার করে নিতে হবে। সে তুমি এইভাবে বার করে 2 দিয়ে গুণ করো আর এইভাবে করো, তাহলে এটা আগে করতে হবে, তারপর তোমাকে এটা করতে হবে। বইতে ভালো করে মিলিয়ে নেবে, দেখবে অনেক সুবিধা হবে। আর এই সর্বোচ্চ হওয়ার এই সর্বোচ্চ যে উচ্চতা, এটা আলাদা করে দিতে পারে। ওকে, তাহলে যে কোনো জিনিস দিতে পারে, এটা দিতে পারে, এটা দিতে পারে, উত্থানকাল দিতে পারে, বা টোটাল যে চলনকাল সেটা দিতে পারে, এবং সবথেকে ইম্পর্টেন্ট যেটা এই প্রক্ষেপ সীমা সম্পর্কিত, বিশেষ করে প্রক্ষেপ সীমা সর্বোচ্চ হবার সত্য নির্ণয় করা এবং সেই সর্বোচ্চ মানটা। তাহলে সেটা করতে গেলে প্রক্ষেপ সীমার মান নির্ণয় করতে হবে, এটা করে তারপর আমাকে ম্যাক্সিমাম ভ্যালুর জন্য আলফা বার করবো এবং ম্যাক্সিমাম ভ্যালুটা বার করব। অনেকেই কী করে এখান থেকেই শুরু করে দেয়, এখান থেকে শুরু করে দিলে কিন্তু 3 নম্বর থাকলে ফুল নম্বর পাওয়া মুশকিল হয়ে যাবে, ঠিক আছে, ওই জন্য এটা বার করে দেখাতে হবে। ওকে, এবার আসি আমাদের পরবর্তীকালে এবার এসে আমাদের প্রাসের ক্ষেত্রে সঞ্চারক পথ নির্ণয় করা। তো প্রাসের ক্ষেত্রে অ্যাকচুয়ালি সঞ্চারক পথ মানে কি, কোনো বস্তুর সঞ্চারক পথ মানে তার গতিপথ, তার গতি কীভাবে কোন রাস্তা বরাবর তার গতি হচ্ছে, সেটাই হচ্ছে সঞ্চারক পথ। হ্যাঁ, এবং সেটার সমীকরণ দেখলে আমরা বুঝতে পারি যে সেটা সরলরৈখিক বরাবর, সরলরেখার সমীকরণ যদি আসে সরলরেখা বরাবর, যদি এরকম আসে যে সেটা বৃত্তের সমীকরণ আসে, তাহলে তার গতি হবে বৃত্তাকার পথ বরাবর, ঠিক আছে। এবং তোমরা এটা 11-এর কোঅর্ডিনেট জিওমেট্রিতে অলরেডি কিছুটা পড়েছো বা পড়বে। ওকে, আমি অত ডিটেলসে যাচ্ছি না। যাই হোক, এখানে আমরা যদি দেখি যে তার গতি সমীকরণটা কীভাবে পেতে পারি, খেয়াল করে দেখো এই জায়গার ক্ষেত্রে যে গতি ছিল, এই বরাবর উপাংশ ছিল ইউ কজ আলফা, আর এই বরাবর উপাংশ হচ্ছে ইউ সাইন আলফা। আমি আমার নতুন এঁকে নিয়েছি। তো এইরকমভাবে এইখান থেকে কোনো একটা বস্তুকে ছুড়ে দেওয়া হলো, এবং সে ভদ্রলোক টি সময় পরে সে এখানে এসে হাজির হলো, সামথিং একটা টি সময়, যে কোনো একটা টি সময় সে ওই পি বিন্দুতে গিয়ে হাজির হলো, যার স্থানাঙ্ক হচ্ছে পি এক্স ওয়াই হচ্ছে তার স্থানাঙ্ক। অর্থাৎ সে ওয়াই অ্যাক্সিস বরাবর ওয়াই দূরত্ব গেছে এবং এক্স অ্যাক্সিস বরাবর এক্স দূরত্ব গেছে। দেখো বিষয়টা যদি তাই হয়, তাহলে এক্স অ্যাক্সিস বরাবর এক্স দূরত্ব গেছে, সেটা কোন বেগ নিয়ে? তাহলে এক্স অক্ষর ক্ষেত্রে যদি আমরা দেখি, এক্স অক্ষের ক্ষেত্রে
কি না এক্স অক্ষের ক্ষেত্রে যেটা আমরা দেখব অতিক্রান্ত দূরত্ব কত, অতিক্রান্ত দূরত্ব দেখো এক্স অ্যাক্সিস বরাবর এক্স গেছে, এই বিন্দুতে গেছে মানে কি এক্স অ্যাক্সিস বরাবর এক্স গেছে আর ওয়াই অ্যাক্সিস বরাবর ওয়াই গেছে, তাহলে এক্স অ্যাক্সিস বরাবর সরণ কতটা হবে না এক্স অ্যাক্সিস বরাবর সরণ ইজ ইকুয়াল টু এক্স, কোন টাইম না মোট টি টাইমে গেছে। আর বেগ কত এক্স অ্যাক্সিস বরাবর বেগ আমরা তো দেখেই ছিলাম, এক্স অ্যাক্সিস মানে অনুভূমিক কক্ষ বরাবর ওর বেগ তো অলওয়েজ কনস্ট্যান্ট, সেটা কি ইউ কজ আলফা, কি তাই তো। তাহলে সময়টা কতটা, সময়টা হচ্ছে টি, তাহলে নিঃসন্দেহে আমরা জানি এস ইজ ইকুয়াল টু ভি টি, এই ফর্মুলা থেকে সরণ এস এর জায়গায় এক্স আর ভি এর জায়গায় তো ইউ কজ আলফা আর টি তো টি, ফলে এখান থেকে আমরা চোখ বুঝিয়ে টিটা বার করে নিতে পারবো, টি ইজ ইকুয়াল টু ইউ কজ আলফা বাই এক্স, টি ইজ ইকুয়াল টু ইউ কজ আলফা বাই এক্স। দেখো কত সময় ধরে ও চলেছে, আমরা শুধু এক্স অ্যাক্সিস বরাবর যে এটা হলো সেইটা দিয়ে আমরা টি এর মানটা বার করে নিতে পারি, টি ইজ ইকুয়াল টু ও ভুল করলাম কিছু, হ্যাঁ 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 এক্স্যাক্টলি ভুল করেছি, ঠিক 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 ঠিক, তাহলে টি ইজ ইকুয়াল টু এক্স বাই ইউ কজ আলফা, ও হো এত ছোটোখাটো ভুল, এক্স বাই ইউ কজ আলফা, ওকে এক্স বাই ইউ কজ আলফা, এটা হচ্ছে আমাদের সময়টা পেয়ে গেলাম। ওকে, এবার এটা গেল এক্স অক্ষের সাপেক্ষে, এবার ওয়াই অক্ষের ক্ষেত্রে আমরা যদি দেখি বা ওয়াই অক্ষর ক্ষেত্রে অর্থাৎ উচ্চতার ক্ষেত্রে, ওটা উচ্চতার ক্ষেত্রে, এটা অনুভূমিকের ক্ষেত্রে কিন্তু আগেরটা ছিল, তাহলে উচ্চতার ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে ওর প্রাথমিক বেগ আছে একটা, তুমি উচ্চতার ক্ষেত্রে দেখো ওয়াই ডিস্টেন্স অতিক্রম করেছে উচ্চতায়ও, তাহলে সময়টা তো সেই টি ছিল সময়, তাহলে টি সময় কতটা পথ অতিক্রম করেছে, সরণ সমান কত না ওয়াই সরণ ঘটেছে। ওকে, প্রাথমিক বেগ কত ছিল, প্রাথমিক বেগ ইউ সমান ইউ সাইন আলফা, এক্ষেত্রে দেখো উচ্চতার সাপেক্ষে প্রথম অবস্থার বেগ কত ছিল ইউ সাইন আলফা, সেটা নিয়েই আস্তে আস্তে উঠছিল। ওকে, আবার দেখো এর ক্ষেত্রে আমাদের একটা মন্দন আছে, সেই মন্দনটা কত অভিকর্ষ বিতরণ মাইনাস জি বা জি বলতে পারি আমরা। তাহলে আমরা যদি ওই ফর্মুলায় চলে যাই যে এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার বা মাইনাস হাফ জিটি স্কোয়ার হাফ এটি স্কোয়ার, ঠিক আছে, সেই ফর্মুলায় এস যে দিয়েছি, এস মানে কি ওয়াই অতিক্রান্ত দূরত্ব, ইউ তো ইউ সাইন আলফা, আর টি মানে তো আমরা দেখেইছি একটু আগেই সেটা কি এক্স বাই ইউ কজ আলফা, কারণ একই সময় লাগবে এখান থেকে এই জায়গায় যাওয়া, যা এক্স অ্যাক্সিস বরাবর সেই টাইমেই তো ওয়াই অ্যাক্সিস বরাবর ওঠা গেছে, তার মানে ওটা হবে মাইনাস হাফ এর জায়গায় হবে জি এর বিরুদ্ধে উঠেছে, আর টি কত এক্স স্কোয়ার বাই ইউ স্কোয়ার কজ স্কোয়ার আলফা। দেখো সবার মানগুলো আমি বসিয়ে দিয়েছি এখানে, একদম সিম্পল বিষয় হয়ে গেছে, সবার মানগুলো বসিয়ে দেওয়ার ফলে একদম সিম্পল বিষয় হয়ে গেছে। এবং এই জায়গার ক্ষেত্রে সবার মান বসিয়ে দেওয়ার পরে আমরা যে জিনিসটা এখানে দেখতে পাচ্ছি সেটা বেশ ইন্টারেস্টিং জিনিস হবে একটা, সেটা দেখো ওয়াই ইজ ইকুয়াল টু ইউ আর ইউ তো কেটে গেল, তার মানে এটা হবে এক্স ট্যান আলফা সাইন বাই কজ মানে ট্যান আলফা মাইনাস হাফ জি তো আছেই, তাহলে জি বাই ইউ স্কোয়ার কজ স্কোয়ার আলফা, ওকে ইন্টু এক্স স্কোয়ার, জি বাই ইউ স্কোয়ার কজ স্কোয়ার আলফা ইন্টু এক্স স্কোয়ার। এই যে ফর্মুলাটা আছে, এই ফর্মুলাটা অ্যাকচুয়ালি আমাদের দেখতে শুনতে একদম এই রকম, ওয়াই ইজ ইকুয়াল টু এ এক্স মাইনাস বি এই প্লাসই বি এক্স স্কোয়ার, এই ফর্মুলা মাইনাস বলো প্লাস বলো কোনো ব্যাপার নয়। দেখো এইটাকে আমরা এ বলতে পারি আর এইটাকে আমরা বি বলতে পারি, কনস্ট্যান্ট সবগুলো কনস্ট্যান্ট। দেখো আলফা যদি কনস্ট্যান্ট হয় ট্যান আলফা কনস্ট্যান্ট, আর আলফা যদি কনস্ট্যান্ট ইউ যদি কনস্ট্যান্ট হয় তাহলে এটাও কনস্ট্যান্ট। তাহলে সেক্ষেত্রে ফর্মুলাটা যেটা হচ্ছে দেখো দেখতে অনেকটা এরকম, এ এক্স প্লাস বি এক্স স্কোয়ার, এটা হচ্ছে আমাদের অধিবৃত্তের সমীকরণ, এটা অধিবৃত্তের সমীকরণ। তার মানে এই যে সমীকরণটা হলো এটা অধিবৃত্তাকার, ঠিক আছে, অধিবৃত্তাকার। তার মানে কি এই যে সমীকরণটা হয়েছে এটা অ্যাকচুয়ালি এটা অধিবৃত্তের সমীকরণ। এই যে যাত্রাপথটা হবে, তাহলে যাত্রাপথ কেমন হবে না ওর সঞ্চারক পথ হবে অধিবৃত্তাকার। এখান থেকেই দেখো এরকম যদি ফর্মুলা চলে আসে এক্স স্কোয়ার, বিশেষ করে ওয়াই প্রপোর্শনাল টু এক্স স্কোয়ার,
এরকম ফর্মুলা হলেই সেক্ষেত্রে অধিবৃত্ত বা এই ফর্ম্যাটে লিখতে পারলেই আমরা সেটাকে অধিবৃত্তর ফর্মুলা বলি। ঠিক আছে, তার মানে সঞ্চারক পথ কেমন হবে প্রাসের ক্ষেত্রে? অধিবৃত্তাকার সঞ্চারক পথ হবে। ঠিক আছে, এই এক্স মাইনাস এক্স স্কোয়ার হলে এরকম অধিবৃত্ত হয়, প্লাস এক্স স্কোয়ার হলে অধিবৃত্তটা এইরকম হতো। ঠিক আছে, এই রকম মাথাটা এই দিকে তখন। ওকে, আবার মাইনাস ওয়াই স্কোয়ার হলে সেক্ষেত্রে মাথা এই দিকে চলে যেত এইরকম, আর প্লাস ওয়াই স্কোয়ার হলে এরকম। যাই হোক, এটা একটা অধিবৃত্তের সমীকরণ। ওকে, তার মানে কি প্রাসের গতির ক্ষেত্রে যে যাত্রাপথ হয় সেই যাত্রাপথ হচ্ছে অধিবৃত্তাকার পথ। ওকে, এবার আমরা এই সম্পর্কিত একটা দুটো উদাহরণ দিতে পারি, কিছু অঙ্ক দেখানোর চেষ্টা করতে পারি। দেখো, অঙ্কের ক্ষেত্রে এরকম টাইপের অঙ্ক দিতে পারে যেখানে ইউ আর আলফা বলে দিয়ে তার ওই এইচ বার করতে দিল, তারপর কত সময় সে বায়ুতে থাকবে অর্থাৎ সর্বোচ্চ চলনকাল, বা ওই তোমার প্রক্ষেপ সীমা, এই সব জিনিসপত্রগুলো সব বার করতে দিতে পারে, যেগুলো আমরা ওই ফর্মুলায় বসিয়ে দিলে খুব ইজিলি পেরে যাব, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এছাড়াও একটু একটা দুটো অঙ্ক যদি করি একটু অন্য টাইপের, যেটা আমরা যে টাইপের থিওরি করেছি সেরকম না, একটু অন্য টাইপের, সেটা কি ওপর থেকে যদি তাকে ছেড়ে দেওয়া হয়, ওপর থেকে যদি একটা অনুভূমিক বেগ দিয়ে ছুড়ে দেওয়া হয়, সেরকম একটা অঙ্ক দেখি, আমি লিখে দিই। দেখো, অঙ্কটাকেও ভূপৃষ্ঠ থেকে 64 মিটার উঁচুতে একটি বন্দুক থেকে 600 কিমি/ঘন্টা অনুভূমিক বেগে গুলি ছোড়া হলো। গুলি কত সময়ে বায়ুতে থাকবে? 600, এটা 900 করে দেওয়া যেতে পারে। ঠিক আছে, 900 করে দেয়, বড্ড কম। ঠিক আছে, 900। তো কোশ্চেন হচ্ছে প্রথম, গুলি কত সময় বায়ুতে থাকবে, প্রক্ষেপ সীমা কত হবে, আর ভূমি আঘাত করার সময় উহার উল্লম্ব বেগ কত হবে। তো যে জিনিসটা আমাদের প্রথম দিয়ে দিচ্ছে, অনুভূমিক দিকে বেগ দিয়ে দিয়েছে 600 আর উচ্চতা দিয়ে দিচ্ছে। দেখো, অনুভূমিক দিকের বেগ 600, মানে সেই সময় উল্লম্ব দিকে কিন্তু কোনো বেগ নেই। তাই উল্লম্ব দিকের সাপেক্ষে যদি আমরা বলি উল্লম্ব দিকে, তাহলে সেই উল্লম্ব দিকের ক্ষেত্রে যদি আমরা ধরি প্রাথমিক বেগ কত, প্রাথমিক বেগ ইউ ইজ ইকুয়াল টু কত, 0। এক্ষেত্রে প্রাথমিক বেগ যেটা, সেটা ইউ ইজ ইকুয়াল টু 0। ওকে, কতটা পথ না, ও যেটা ত্বরণ সহ চলছে উপর থেকে, দেখো তাহলে কতটা পথ অতিক্রম করলো, ত্বরণ এ সমান 9.8 এম্পারেস। ঠিক আছে, আর ত্বরণ মন্দন কত, অতিক্রান্ত দূরত্ব কত, সরণ দেখো 64 মিটার, 64 মিটার। ফলে আমরা দেখো ওই এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ টি স্কোয়ার ফর্মুলা থেকে এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, এই ফর্মুলা থেকে এটা এইচ করবো, তাহলে জি করলে, তাহলে সেই ফর্মুলা থেকে আমরা বার করতে পারি এইচ কত 64, ইউ কত 0, তাহলে 0 ইন্টু টি প্লাস হাফ জি মানে 9.8 ইন্টু টি স্কোয়ার। সেখান থেকে আমরা হামেশাই কিন্তু টি স্কোয়ার পেয়ে যেতে পারি, এবং সেই টি স্কোয়ারের মানটা দেখো, টি এর মানটা আমি ডাইরেক্ট করে দিই, সেটা হচ্ছে 2 ইন্টু 64 বাই কত হবে 9.8, 2 ইন্টু 64 বাই 9.8। দাঁড়াও ক্যালকুলেশন করে দেখি, এটা ক্যালকুলেশন করলে মোটামুটি 3.61 এরকম একটা সেকেন্ড মতো হচ্ছে, 3.61 সেকেন্ড মতো। অর্থাৎ ও যে যত সময় বায়ুতে থাকবে, দেখো এখান থেকে এই জায়গায় নামবে, আমরা নামছি কিন্তু এইভাবে, কিন্তু আমরা দেখছি উল্লম্ব দিকের সাপেক্ষে ও কিন্তু এখান থেকে নেমে এই উল্লম্ব দিকের সাপেক্ষে, মানে এই জায়গায় ও হাইট আছে, এই জায়গায় যাওয়া মানে কি আমরা দেখছি এই জায়গায় চলে আসা হাইটের সাপেক্ষে, অর্থাৎ এই জায়গার থেকে এই জায়গায় যাচ্ছে এবং উল্লম্ব দিকে জি কাজ করছে 0 বেগ থেকে। ঠিক আছে, তাই উল্লম্ব দিকে সাপেক্ষে শুধু আমরা ওই জিনিসটাকে যদি ধরি, তাহলে সেক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু 64 অতিক্রান্ত দূরত্ব জি ত্বরণ সহ পড়ছে, শুধু উল্লম্ব দিকটা যদি খেয়াল করি, তাহলে সেক্ষেত্রে আমরা টাইম টি ইজ ইকুয়াল টু অতটা পেয়ে যাচ্ছি। ওকে, এবার আমাদের কী বার করতে দিতে পারে, এবার আমাদের বলছে ভূমিকে আঘাত করার সময় ওর বেগ, আমি 3 নম্বরটা এখান থেকে বার করে নিতে পারি, সেটা হচ্ছে ভি ইজ ইকুয়াল টু ইউ মাই এ প্লাস জিটি থেকে। ইউ তো 0, মান বসিয়ে দাও, ইউ তো 0, জি তো 9.8 আর টি তো 3.61, করে দেখি কত হয়।
এটা দেখো উল্লম্ব দিকের যে ভূমি আঘাত করার সময় যে বেগ আছে সেই বেগ, এটা 3 নম্বর, এটা 1 নম্বর ছিল। তাহলে সেই বেগটা আমরা পেতে পারি, দেখি ক্যালকুলেশন করে কতটা হচ্ছে। দেখো ক্যালকুলেশন করে 35.64 মিটার পার সেকেন্ড নিয়ার আউট এরকম বেরোচ্ছে। ঠিক আছে, এরপরে যেটা এসে আমাদের 2 নম্বরটা প্রক্ষেপ সীমা বার করা। প্রক্ষেপ সীমা বার করা আমি টাইম যখন বার করেছি 2 নম্বরটা আগেও বার করতে পারতাম, কোনো ব্যাপারই ছিল না। কারণ প্রক্ষেপ সীমার ক্ষেত্রে আমরা দেখো প্রক্ষেপ সীমা মানে ও অনুভূমিক দিকে যে পথ যাবে সেটা যদি আমরা এবি পথ বলি, সেই এবি সীমা, প্রক্ষেপ সীমা এবি ইজ ইকুয়াল টু কত হবে, সেটা অনুভূমিক দিকের বেগ ইন্টু সময়, তাই তো? যেহেতু সমবেগে চলছে এই দিকের ক্ষেত্রে তো কোনো ত্বরণ নেই, তাহলে ওই দিকের ক্ষেত্রে অনুভূমিক দিকের ক্ষেত্রে কিন্তু এটা অনুভূমিক দিকের ক্ষেত্রে, আর অনুভূমিক দিকের ক্ষেত্রে হলে আমরা বেগ ইন্টু সময় হবে, কারণ কোনো ত্বরণ নেই। তাহলে বেগ ইন্টু সময় যদি ধরি, বেগটাকে তো আমার মিটার পার সেকেন্ডে বার করে নিতে হবে, তার মানে 900 ছিল। হ্যাঁ, তাহলে এম পার এসে যদি আমরা দেখি ভিটা, তাহলে মিটার পার সেকেন্ড এখানেই করে নেই, আর কি করা যাবে, 900 কিলোমিটারকে মিটার করলে 1000 দিয়ে গুণ ডিভাইডেড বাই কী করতে হবে, 3600 দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, ইন্টু সেকেন্ড কতটা ছিল জানো, 3.61, এতটা টাইমও চলেছে। তাহলে এবার যদি আমরা ক্যালকুলেশন করি, 2 শূন্য তো কাটলো, 2 শূন্য এইখানকার কাটি, ওটা থেকে যাক, ঠিক আছে, ওটা থাক। তাহলে 2 শূন্য কাটলো, এখানে 4 দিয়ে কাটবে, 4 9 36, এটা কাটবে 4, 250 হবে, 250। তাহলে 250 ইন্টু ওইটা, এটা হচ্ছে প্রক্ষেপ সীমা, এটা মিটারে আসবে, করে দেখি। এটা ক্যালকুলেশন করলে নিয়ার অ্যাবাউট 903-এর কাছাকাছি, 900 টু 902.5 এইরকম মিটার পার সেকেন্ড, এইরকম মিটার হচ্ছে। একে যদি আমরা কিলোমিটার করি তাহলে কি হবে, 0.9025 কিলোমিটার, 0.9025 কিলোমিটার। এটা হচ্ছে ওই গুলিটা ছোড়ার পরে ও অনুভূমিক দিকে এতটা পথ যাবে, অর্থাৎ এটা প্রক্ষেপ সীমা হবে 0.9025 কিলোমিটার। ওকে, এইভাবে আমাদের অঙ্কগুলো করতে হয়। দেখো এটার ক্ষেত্রে এর ক্ষেত্রে সবসময় তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে অনুভূমিক দিকের দূরত্ব আর উল্লম্ব দিকের দূরত্ব দুটো আলাদা আলাদা করে ক্যালকুলেশন করলেই, দুটো মানে বেগগুলো সব দুটো আলাদা আলাদা দিকেই, অনুভূমিক দিকের বেগ আর অনুভূমিক দিকের এটা আলাদা আলাদা করে করলেই হবে। ওকে, এছাড়াও বিভিন্ন রকম অঙ্কগুলো আছে। আজকে ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, সেগুলো আর করা সম্ভব হচ্ছে না, পরের দিকে দেখা যাবে। ওকে, তোমরা পারলে কিছু করে আমাকে দেখাতে পারো, ঠিক অঙ্ক তোমাদের বইতে যেগুলো করা আছে, যেগুলো প্রবলেম হবে আমাকে সেটাও করতে কমেন্ট করে দিতে পারো, আমি সলভ করে দেবো। ঠিক আছে, ওকে।